বন্ধুরা, তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। আমি প্রভা আছি তোমাদের সাথে এবং আমরা শিখছি ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কমপ্লিটিং সেন্টেন্স। এর আগের ক্লাসগুলোতে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের অনেকগুলো নিয়ম শিখেছি এবং আমরা দেখেছি বিভিন্ন ওয়ার্ড বা ফ্রেজ থাকলে কিভাবে আমরা একটা ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে পারবো। এখন চলো আমরা আজকে কমপ্লিটিং সেন্টেন্সেসের লাস্ট ক্লাসটা শুরু করি, যেখানে আমরা এরকমই কিছু খুবই গুরুত্বপূর্ণ ফ্রেজেস বা ওয়ার্ডস জানবো, যেগুলো থাকলে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের নির্দিষ্ট নিয়ম ফলো করব। তো প্রথমে যে ফ্রেজটা আমরা জানবো সেটা হচ্ছে সো মাচ বা সো মেনি, অর্থাৎ কোনো একটা ইনকমপ্লিট সেন্টেন্সে যদি সো মাচ বা সো মেনি থাকে আমরা কিভাবে সেটা কমপ্লিট করব এটা এখন আমরা দেখে নিব। সো প্রথমে আমরা দেখছি যে সো মাচ দ্বারা পরিমাণ এবং সো মেনি দ্বারা সংখ্যা বোঝায়। সো মাচ বা সো মেনি যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে ইনকমপ্লিট অংশের শেষে আমরা দ্যাট বসাই, তারপর প্রথম সাবজেক্ট আবারও বসাই, ভার্ব বসাই এবং তারপর বাকি অংশটা বসাই। যেমন ইউ হ্যাভ সো মাচ ইন্টেলিজেন্স দ্যাট ইউ ক্যান রান আ কোম্পানি। তাহলে দেখো দ্যাট বসালাম, তারপরে ইউটাকে আবার বসালাম, তারপরে আমরা ভার্ব বসালাম ক্যান রান, তারপরে বাকি অংশ আ কোম্পানি। তাহলে কি দাঁড়ায়? ইউ হ্যাভ সো মাচ ইন্টেলিজেন্স দ্যাট ইউ ক্যান রান আ কোম্পানি। তারপর যদি আমরা দেখি I have not so much time that I can accompany you all day, তাহলে I আবার বসেছে, তারপরে can বসেছে আমরা, তারপর সাবজেক্ট বসিয়েছি। তাহলে I have not so much time that I can accompany you all day। তারপর আরেকটা দেখতে পারি you have so much money that you can buy an airplane, তোমার এত টাকা আছে যে তুমি একটা প্লেন কিনতে পারবে। বন্ধুরা, এখন আমরা দেখব যে কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে সাবঅর্ডিনেট ক্লজে ব্যবহার করে আমরা সেন্টেন্স কমপ্লিট করতে পারি। তাহলে প্রদত্ত ইনকমপ্লিট সেন্টেন্সটি বা যদি প্রিন্সিপাল ক্লজটি প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সে থাকে এবং তার শেষে যদি ওয়েন বা আফটার থাকে, তখন আমরা সাবঅর্ডিনেট ক্লজে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করতে পারি। তাহলে আমরা উদাহরণ দেখি। ইউ ক্যান গো টু স্লিপ ওয়েন, এখানে দেখো প্রথমেই আছে কি ইউ ক্যান গো টু স্লিপ, অর্থাৎ এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তারপর ওয়েন আছে, তাহলে ওয়েনের পরে আমরা সাবঅর্ডিনেট ক্লজে কি বসাবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইউ ক্যান গো টু স্লিপ ওয়েন ইউ হ্যাভ টেকেন ইয়োর ডিনার, তাহলে তুমি ঘুমাতে যেতে পারবে যখন তুমি রাতের খাবার খেয়ে ফেলেছো। তাহলে বুঝেছো বন্ধুরা আমরা কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে সাবঅর্ডিনেট ক্লজে ব্যবহার করে সেন্টেন্স কমপ্লিট করতে পারি। এখন চলো আমরা দেখব ইন কেসের ব্যবহার। সো ইন কেসের অর্থ হচ্ছে যদি। ইন কেস যুক্ত সাবঅর্ডিনেট ক্লজটি প্রিন্সিপাল ক্লজের কাজের কারণটা নির্দেশ করে, তাই ইন কেস যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার সময় ইন কেসের পরে প্রিন্সিপাল ক্লজের কারণের সাথে সম্পর্কযুক্ত একটা সাবঅর্ডিনেট ক্লজ গঠন করতে হয়। আর সাধারণত ইন কেস যুক্ত সাবঅর্ডিনেট ক্লজটা প্রেজেন্ট টেন্সেই থাকে। তাহলে চলো আমরা একটু দেখি। ইন কেসের উদাহরণে যদি দেখি আই উইল কাম টুমরো ইন কেস, তাহলে আমি আগামীকাল আসবো যদি। তাহলে দেখো এই যদি যুক্ত সাবঅর্ডিনেট ক্লজটা আমরা কমপ্লিট করব। তাহলে কি হবে? আই উইল কাম টুমরো ইন কেস জামাল নিডস মি। তারপর আই ওয়ান্ট টু স্টে অ্যাট হোম ইন কেস হি কামস। তারপর আরেকটা উদাহরণ যদি দেখি হি উইল ক্যারি অ্যান আমব্রেলা ইন কেস ইট রেইনস। তাহলে দেখেছো আমরা কি করছি? ইন কেসের সাথে যে অংশটা আছে সাবঅর্ডিনেটে সেটাকে প্রেজেন্ট কিংবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা লিখে দিচ্ছি। এখন বন্ধুরা একটা জিনিস খেয়াল করতে হবে যে কোনো কাজ সংঘটিত হয়েছে এরকম বোঝাতে ইন কেস যুক্ত সেন্টেন্সের দুটো ক্লজে পাস্ট টেন্স ব্যবহার করা হয়। যেমন হি ক্যারিড অ্যান আমব্রেলা ইন কেস ইট রেইনড, he drew more money in case he required more। তাহলে দেখো যখন আমাদের ইন কেসের প্রথম অংশে পাস্ট টেন্স থাকবে, পরের অংশেও পাস্ট টেন্স আমাদেরকে বসাতে হবে। এখন চলো আমরা ইন কেসের আরেকটা ব্যবহার একটু দেখি। ইন কেসের ক্লজ সাধারণত প্রিন্সিপাল ক্লজের পরে বসে, কিন্তু যদি এমন হয় যে ইন কেস অফ প্লাস নাউন আমরা বসাচ্ছি এবং এটা ইফ দেয়ার ইজ এ অথবা অ্যান প্লাস নাউনের অর্থ প্রকাশ করে, তবে সেটা প্রিন্সিপাল ক্লজের পূর্বে বসবে। যেমন ইন কেস অফ শর্টেজ অফ মানি কল মি। তাহলে দেখো আমরা কি করেছি, এখানে কল মিটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ, কিন্তু যেহেতু ইন কেস অফ প্লাস নাউন আছে এই কারণে আমরা এই ইন কেসের অংশটাকে বা সাবঅর্ডিনেট ক্লজটাকে সামনে বসিয়েছি। অন্য সময় ইন কেসের অংশটা বসবে প্রিন্সিপাল ক্লজের পরে। এখন বন্ধুরা আমরা দেখব উড দ্যাট বা আই উইশ যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে আমরা কিভাবে কমপ্লিট করব।
সো অসম্ভব ইচ্ছা, আকাঙ্ক্ষা ইত্যাদি প্রকাশ করতে উড দ্যাট বা আই উইশ ইত্যাদি ব্যবহৃত হয়। এক্ষেত্রে ভার্বের সাবজাংটিভ পাস্ট টেন্স ব্যবহার করি আমরা। সাবজাংটিভ পাস্ট মানে হচ্ছে আমরা এটা পাস্টে লিখি কিন্তু এটা অর্থটা আসলে প্রকাশ করে যেটা আসলে পাস্টে হয়নি, অর্থাৎ পাস্ট টেন্স কিন্তু ঘটনাটা পাস্টে ঘটে নাই, এটাই আমরা সাবজাংটিভ পাস্ট দিয়ে প্রকাশ করি। যেমন আই উইশ আই ওয়ার আ গ্রেট কিং, তারপর উড দ্যাট হি ওয়ার অ্যালাইভ টুডে। তাহলে দেখো এখানে দুটোতেই আমরা কি অসম্ভব ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করছি এবং এই কারণে এটাকে আমরা সাবজাংটিভ পাস্ট টেন্স বলছি। তারপর বন্ধুরা আমরা চলো টু বি এর ব্যবহার দেখি। ফিল, সাপোজ, ইম্যাজিন, রিপোর্ট, ডিসকভার, নো, জাজ, অ্যাজিউম ইত্যাদি ভার্বের পরে টু বি বসিয়ে আমরা ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে পারি। যেমন আই নো হিম টু বি ভেরি অনেস্ট, তারপর উই ফেল্ট দ্য ডিসিশন টু বি ওয়াইজ। তাহলে দেখেছো এখানে আমরা টু বি ব্যবহার করছি, ভার্বগুলোর পরে নো, ফিল এই ভার্বগুলোর পরে আমরা টু বি ব্যবহার করে তারপর সেন্টেন্সটাকে কমপ্লিট করছি। আই নো হিম টু বি ভেরি অনেস্ট, উই ফেল্ট দ্য ডিসিশন টু বি ওয়াইজ। তাহলে এই রুলটা মনে রাখার জন্য এই ওয়ার্ডগুলি একটু মনে রাখতে হবে। তবে কনসিডার, ফাইন্ড, থিঙ্ক, বিলিভ, ডিক্লেয়ার, প্রুভ ইত্যাদি ভার্বগুলির পর টু বি বসতেও পারে আবার নাও বসতে পারে। যেমন উই কনসিডার হিম টু বি অনেস্ট বা উই কনসিডার হিম অনেস্ট দুটোই কারেক্ট। আই ফাইন্ড দ্য স্টুডেন্ট টু বি সিনসিয়ার, আই ফাইন্ড দ্য স্টুডেন্ট সিনসিয়ার দুটোই কারেক্ট। দ্য প্রিন্সিপাল ডিক্লেয়ার্ড দ্য স্পোর্টস টু বি ওপেন, দ্য প্রিন্সিপাল ডিক্লেয়ার্ড দ্য স্পোর্টস ওপেন দুটোই কারেক্ট। অর্থাৎ কনসিডার, ফাইন্ড, থিঙ্ক, বিলিভ, ডিক্লেয়ার, প্রুভ এগুলোর পর টু বি বসালেও কারেক্ট হবে, না বসালেও কারেক্ট হবে। এখন আমরা দেখি অ্যাজ এর ব্যবহার। কনজাংশন হিসেবে অ্যাজ কারণ বা যেহেতু অর্থে ব্যবহৃত হয়, কিন্তু মতো অর্থে প্রকাশ করতে আমরা রিগার্ড, ট্রিট, অ্যাকনলেজ, কন্ডেম ইত্যাদি ভার্বগুলোর পরে অ্যাজ ব্যবহার করি। অ্যাজ এর পর অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডজেক্টিভ ফ্রেজ বসে। যেমন খান জাহান আলী ওয়াজ রিগার্ডেড অ্যাজ ড্যাশ, খান জাহান আলী ওয়াজ রিগার্ডেড অ্যাজ হাইলি পায়াস। তাহলে দেখো কাউকে কোনো কিছু আমরা কোনো কিছুর মতো প্রকাশ করছি বা কারো কোনো বৈশিষ্ট্য প্রকাশ করছি, তখন আমরা এই যে ভার্বগুলো রিগার্ড, ট্রিট, অ্যাকনলেজ, কন্ডেম ইত্যাদি ভার্বগুলোর পরে অ্যাজ ব্যবহার করে থাকি। তারপর আমরা যদি দেখি আরো উদাহরণে, হি ট্রিটস মি অ্যাজ ইনোসেন্ট, পিপল কন্ডেম মির জাফর অ্যাজ ট্রেচারাস, হিজ কন্ট্রিবিউশন টু দ্য কান্ট্রি ইজ অ্যাকনলেজড অ্যাজ গ্রেট। তাহলে দেখেছো এখানে আমরা অ্যাজ এর বিভিন্ন রকম ব্যবহার দেখতে পেলাম। এখন বন্ধুরা আমরা দেখব যে অ্যাকসেপ্ট, অ্যাকনলেজ, কনসিডার, নো, ডিফাইন, ডিসক্রাইব, ইন্টারপ্রেট, রিগার্ড, ট্রিট, ইউজ, রেকগনাইজ এই ভার্বগুলোর পরে অ্যাজ বসে এবং এরপরে নাউন কমপ্লিমেন্ট বসে, কিন্তু টেক ভার্বটার পরে ফর বসে এবং তারপর নাউন কমপ্লিমেন্ট বসে। যেমন আই ক্যান নট অ্যাকসেপ্ট হিম অ্যাজ মাই ওয়েল উইশার। তাহলে এখানে নাউনটাকে, যে হিমকে এখানে নাউন দিয়ে কমপ্লিমেন্ট করা হচ্ছে, এখানে আমরা কি বলছি, আই ক্যান নট অ্যাকসেপ্ট হিম অ্যাজ মাই ওয়েল উইশার। তারপর যদি আমরা দেখি, এভরিবডি রেকগনাইজড হিম অ্যাজ দ্য লফুল হেয়ার, তারপর আই টুক হিম ফর মাই ফ্রেন্ড। কিন্তু দেখো তাহলে রেকগনাইজ এর পরে বসেছে অ্যাজ, কিন্তু শুধুমাত্র টেক বা টুকের পরে বসবে ফর, তাহলে আই টুক হিম ফর মাই ফ্রেন্ড। তারপর যদি আমরা দেখি উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ডের ব্যবহার খুবই ইম্পর্টেন্ট। সো উড ইউ মাইন্ড যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার সময় মাইন্ডের পর একটি ভার্ব বসবে যার সাথে আমরা আইএনজি যোগ করব এবং তারপর আমাদেরকে একটা অর্থবোধক অবজেক্ট বসাতে হয়। তাহলে আমরা একটু দেখি যদি উড ইউ মাইন্ডের উদাহরণ কি হতে পারে। উড ইউ মাইন্ড টেকিং আ কাপ অফ টি, তুমি কি এক কাপ চা খেতে পছন্দ করবে। উড ইউ মাইন্ড ওপেনিং দ্যাট ডোর, তুমি কি দরজাটা খুলতে পছন্দ করবে বা দরজাটা খুলবে, এরকম একটা অর্থ আমরা প্রকাশ করে থাকি উড ইউ মাইন্ড দিয়ে। তাহলে বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের কমপ্লিটিং সেন্টেন্সেসের একদম শেষ পর্যায়ে, অর্থাৎ আমরা অনেকগুলো ক্লাস ধরে বিশাল এই টপিকটা নিয়ে আলোচনা করছিলাম। যদিও সহজ মনে হয়, দেখা যায় যে এতগুলো নিয়ম আছে যেটা আসলে একটা বা দুটা ক্লাসে কভার করাও পসিবল না, বা একটা বা দুটা ক্লাসে শিখতে গেলে তোমার উপরও একটু প্রেশার পড়বে। আমরা একটা ক্লাসে ততটুকুই শিখবো যতটুকু তুমি আনন্দের সাথে আরাম করে শিখতে পারো। তাহলে বন্ধুরা আমরা শিখলাম কমপ্লিটিং সেন্টেন্সেসের অনেকগুলো রুলসগুলো পড়া হয়েছে কিনা, বোঝা হয়েছে কিনা এটা দেখার জন্য চলো আমরা কিছু প্র্যাকটিস করি। তাহলে প্রশ্নে আমাদেরকে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ নিচের বাক্যগুলোকে সম্পূর্ণ করো। এখানে প্রথমে কি আছে, আই উইল টেক আ নোটবুক ইন কেস। বি নাম্বার কোয়েশ্চেনে আছে উড ইউ মাইন্ড। সিতে আছে হি ইজ রিগার্ডেড অ্যাজ। ডিতে আছে ইউ হ্যাভ সো মেনি ফ্রেন্ডস।
এবং ইতে আছে আই উইশ আই। তাহলে চলো এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করি। তুমি ভিডিওটা পজ করে আগে সেন্টেন্সগুলোকে কমপ্লিট করে তোমার খাতায় লেখো, তারপর আমার সাথে একটু করে মিলিয়ে নিও। উত্তরটা হুবহু একই হতে হবে এমন না, কিন্তু তোমার উত্তরের স্ট্রাকচার আর অর্থটা ঠিক থাকলেই কিন্তু হবে। তাহলে প্রথমে উত্তরটা কি হবে? I will take a notebook in case I need to write something. B এর উত্তর হবে would you mind passing me the pen? C এর উত্তর হবে he is regarded as an honest man. D এর আনসার হবে you have so many friends that you can talk to them anytime. E এর উত্তর হবে I wish I could build a fort. তাহলে বন্ধুরা, এর মাধ্যমে কিন্তু আমরা কমপ্লিটিং সেন্টেন্সের পুরো আলোচনাটা শেষ করলাম এবং আমি আশা করি এই আলোচনাটা তোমাদের কাজে লেগেছে। এর পরের ক্লাসে তোমার সাথে আমার দেখা হবে অন্য একটা ইম্পর্টেন্ট ইংলিশ গ্রামারের টপিক নিয়ে। আশা করি তুমি ততক্ষণে খুব ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে, আর আমাদের দেখা হবে পরের ক্লাসটাতে।